হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কোবিল স্টাডি। তো আজকে আমি লুসেন্টের কেমিস্ট্রির 5 নম্বর চ্যাপ্টার, যেটি হচ্ছে অক্সিডেশন আর রিডাকশন অর্থাৎ জারণ বিজারণ, এটি নিয়ে আলোচনা করব। তো এর আগে আমাদের লুসেন্টের সম্পূর্ণ ফিজিক্স কমপ্লিট হয়ে গেছে। তোমরা যদি না দেখে থাকো তো দেখে নিতে পারো, আমার চ্যানেলে প্লে লিস্ট করা আছে। তো আজকে আমরা কেমিস্ট্রির 5 নম্বর চ্যাপ্টার অক্সিডেশন ও রিডাকশন নিয়ে শুরু করছি। তো ফ্রেন্ডস, এখানে আমাদের বই যেটাতে প্রথমে দেওয়া আছে ওল্ড কনসেপ্ট দেওয়া আছে, অক্সিডেশনের এবং রিডাকশনেরও ওল্ড কনসেপ্ট। তোমরা ক্লাস 8-এ সাধারণত পড়ে থাকবে এই ধরনের জারণ বিজারণ নিয়ে, যে কোনো কিছুতে অক্সিজেন যুক্ত হওয়া মানে সেখানে জারণ ঘটছে, আর অক্সিজেন রিমুভ হয়ে যাওয়া কোনো কিছু থেকে সেখানে বিজারণ ঘটছে। তো প্রথমে আমরা সাধারণ কিছু ব্যাপার এটাই জেনে নেব, ওল্ড কনসেপ্টটা জেনে নেব। এরপরে আমরা যেটা জানবো, মানে বিষয়গুলো খুব সহজ করার জন্য, শুধুমাত্র ইলেকট্রন সংখ্যা দিয়ে, ইলেকট্রন কোথা থেকে যাচ্ছে, কোথায় অ্যাড হচ্ছে বা কোথা থেকে বের হচ্ছে, সেই ইলেকট্রনের যুক্ত হওয়া বা বের হয়ে যাওয়া নিয়ে আমরা অক্সিডেশন রিডাকশন পড়বো এরপরে, যেটা বর্তমানে আমাদের আধুনিক কনসেপ্ট। এখন সব জায়গাতে ইলেকট্রন নিয়েই বেশি প্রায়োরিটি দেওয়া হয়। তো ফ্রেন্ডস দেখো, ওল্ড কনসেপ্টে বলা হচ্ছে জারণ কাকে বলে, যে অক্সিডেশন ইজ এ প্রসেস হুইচ ইনভলভস এইদার অফ দ্য ফলোয়িং। মানে অক্সিডেশন করতে গেলে নিচের কয়েকটা এখানে নিয়ম দেওয়া আছে, এই 4টে নিয়ম দেওয়া আছে যে কী করে বুঝবো যে এখানে জারণ হচ্ছে কি বিজারণ হচ্ছে। তো প্রথমে বলছে অ্যাডিশন অফ অক্সিজেন, অর্থাৎ কোনো কিছুতে অক্সিজেন যদি যুক্ত হয় তাহলে আমরা বলতে পারি সেখানে জারণ হচ্ছে, অথবা রিমুভাল অফ হাইড্রোজেন, অথবা হাইড্রোজেন বেরিয়ে গেলে সেখান থেকে আমরা বলতে পারি ওখানে জারণ হচ্ছে, অথবা অ্যাডিশন অফ ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অর গ্রুপ, কোনো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট বা গ্রুপ অ্যাড হলে সেখানে আমরা বলতে পারবো জারণ হয়েছে, অথবা রিমুভাল অফ ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট অর গ্রুপ, অথবা কোনো ইলেকট্রো পজিটিভ গ্রুপ বেরিয়ে গেলে সেখান থেকে আমরা বলতে পারবো জারণ হয়েছে। তো দেখো, জারণটা বোঝার জন্য আমাকে 4টে জিনিস মনে রাখতে হচ্ছে। ওল্ড কনসেপ্টে 4টে জিনিস মনে রাখতে হচ্ছে, অর্থাৎ কিন্তু বর্তমানে আমরা যে পড়বো নিউ কনসেপ্টে যেটা ইলেকট্রন দিয়ে, সেখান থেকে শুধুমাত্র আমরা বলে দেবো মানে ইলেকট্রন, সেখান থেকে ইলেকট্রন বের হচ্ছে কি যুক্ত হচ্ছে, শুধু সেটা দেখেই আমরা বলে দিতে পারবো যে এখানে জারণ হচ্ছে কি বিজারণ হচ্ছে। তাই এই দেখো, 4টে জিনিসের পরিবর্তে শুধুমাত্র ইলেকট্রন যে নির্ণয় করা হয় এটাই সব থেকে সুবিধাজনক, তাই নিউ কনসেপ্টে এসেছে। তো দেখে নাও, নিচে কিছু বিক্রিয়া দেওয়া আছে। যেমন প্রথমে কি দেওয়া আছে, 2 অণু ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়া করে কি তৈরি হচ্ছে, 2 অণু ম্যাগনেসিয়াম অক্সাইড। তো এখানে কি হচ্ছে, অক্সিডেশন হচ্ছে ম্যাগনেসিয়ামের। তো কি করে বুঝবে, দেখো প্রথমে ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়া করে এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হচ্ছে, অর্থাৎ এই ম্যাগনেসিয়ামের সঙ্গে একটা অক্সিজেন যুক্ত হয়ে যাচ্ছে। আর আমরা জানি কি, অ্যাডিশন অফ অক্সিজেন, অক্সিজেনের অ্যাড হয়ে যাওয়া মানেই সেখানে কি হচ্ছে, অক্সিডেশন হচ্ছে বা জারণ হচ্ছে। তো এরপরে দেখো কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন পরেরটাই দেওয়া আছে, হাইড্রোজেন সালফাইড থেকে আর ক্লোরাইডের বিক্রিয়ায় কি হচ্ছে, 2 অণু HCl হচ্ছে প্লাস একটা সালফার উৎপন্ন হচ্ছে। তো এখানে অক্সিডেশন কার হচ্ছে, H2S এর। H2S এর অক্সিডেশন কেন হচ্ছে, কারণ দেখো এখানে 2 অণু হাইড্রোজেন আছে, H দুটো আছে, কিন্তু এখান থেকে 2HCl তৈরি হচ্ছে, অর্থাৎ আমরা বলতে পারি এখান থেকে একটা হাইড্রোজেন দেখো রিমুভ হয়ে গেছে। এখানে নিচে হাইড্রোজেন সরাসরিভাবে নেই, এখানে একেবারে 2 অণু HCl তৈরি হয়ে গেছে। HCl হয়েছে দুটো, কিন্তু হাইড্রোজেন তো একটা আছে, HCl 2 অণু হয়ে গেছে, তাই এখানে হাইড্রোজেন রিমুভ হচ্ছে। তাই এখানে আমরা বলতে পারি এখানে অক্সিডেশন হচ্ছে H2S এর। তো ফ্রেন্ডস, এর সাথেই তোমাদের আরেকটা জিনিস বলে দিই, যে অক্সিডেশন হচ্ছে H2S, কিন্তু যেটার সাহায্যে হচ্ছে, ধরো এখানে Cl2-র জন্য এখানে H2S এর অক্সিডেশন হচ্ছে, তাহলে এখানে আমরা Cl2-কে বলবো অক্সিডাইজিং এজেন্ট। অক্সিডাইজিং এজেন্ট এটা তোমরা পরে জানতে পারবে। এখানে কার জন্য হচ্ছে, Cl2-র জন্য হচ্ছে H2S এর, তাই এখানে আমরা Cl2-কে বলবো অক্সিডাইজিং এজেন্ট। যেমন এখানে অক্সিজেনের জন্য হচ্ছে Mgর অক্সিডেশন হচ্ছে, Mgর অক্সিডেশন হচ্ছে কার জন্য, অক্সিজেনের জন্য, তাই এখানে আমরা অক্সিজেনকে বলবো একটা অক্সিডাইজিং এজেন্ট। তো সাথে তোমরা এটাও মনে রাখবে, কারণ পরে অক্সিডাইজিং এজেন্ট নিয়ে বিস্তারিত দেওয়া আছে, তো এখান থেকে বুঝলে তোমাদের সুবিধা হবে। তো এরপরে দেখো, পরে আছে ফেরাস, এবং ফেরাসের সাথে সালফাইড যোগ হয়ে কী তৈরি হচ্ছে, ফেরাস সালফাইড। ফেরাসের সাথে এখনও সালফার যোগ করে ফেরাস সালফাইড উৎপন্ন করছে। এখানে দেখো সালফার, সালফার হচ্ছে একটা ইলেকট্রোনেগেটিভ গ্রুপ, কারণ এটা গ্রুপ 16-র মধ্যে পড়ছে, অক্সিজেন, সালফার,
সেলোনিয়াম এগুলোর মধ্যে পড়ছে। তাই সালফার হচ্ছে একটা ইলেকট্রোনেগেটিভ গ্রুপ। তো এখান থেকে তোমরা পেয়ে যাবে যে ইলেকট্রোনেগেটিভ গ্রুপ, এখানে দেখতে পাবে যে অ্যাডিশন অফ ইলেকট্রোনেগেটিভ গ্রুপ, তো এখানে অক্সিডেশন হচ্ছে, এই হিসাবে আমরা বলতে পারি। ঠিক এভাবে তোমরা দেখে নেবে প্রতিটি। তো এরপরে দেখো রিডাকশনে কী বলা হচ্ছে, রিডাকশন ইজ এ প্রসেস হুইচ ইনভলভস এইদার অফ দ্য ফলোয়িং। তো ফ্রেন্ডস দেখে নাও রিডাকশনে কী হচ্ছে, রিডাকশন হচ্ছে ঠিক অক্সিডেশনের উল্টো। অর্থাৎ অক্সিডেশনে কী অ্যাড হয়েছে, অক্সিডেশনে অ্যাড হয়েছিল হাইড্রোজেন, কিন্তু এখানে রিডাকশনে অ্যাড হবে হাইড্রোজেন। আবার অক্সিডেশনে কী হয়েছিল, রিমুভাল হয়েছিল হাইড্রোজেন, কিন্তু রিডাকশনে হচ্ছে রিমুভাল হচ্ছে অক্সিজেন। তারপর অক্সিডেশনে অ্যাডিশন অফ নেগেটিভ গ্রুপ হয়েছিল, আর এখানে হবে পজিটিভ গ্রুপ, অর্থাৎ সম্পূর্ণ উল্টো। অক্সিডেশনের বিপরীত আমরা বলতে পারি রিডাকশন। ঠিক একইভাবে উপরের উদাহরণ মতো নিজের উদাহরণগুলো তোমরা দেখে নিতে পারো। আমি একটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি। প্রথমকার উদাহরণটা দেখো, H2 + Cl2, এখান থেকে কী হচ্ছে, 2 অণু HCl হচ্ছে, এখানে রিডাকশন অফ কী হচ্ছে, Cl2। তার মানে এখানে Cl2-র সাথে একটা হাইড্রোজেন অ্যাড হয়ে গেছে। তো কোনো কিছুর সাথে হাইড্রোজেন অ্যাড হয়ে যাওয়া বা অ্যাডিশন অফ হাইড্রোজেন মানেই আমরা বলতে পারি সেখানে কী হচ্ছে, রিডাকশন হচ্ছে। তো ফ্রেন্ডস এখানে প্রাচীনের শুধু তোমরা এটা মনে রাখবে ওল্ড কনসেপ্টের, তোমরা বেসিক্যালি 4টি রুলস মানলেই তোমাদের যত বিক্রিয়া আছে তোমরা সবই বুঝতে পেরে যাবে। এই 4টি রুলস, অ্যাডিশন অফ হাইড্রোজেন, রিমুভাল অফ অক্সিজেন রিডাকশনের ক্ষেত্রে, আর অ্যাডিশন অফ ইলেকট্রো পজিটিভ এলিমেন্টের গ্রুপ, আর রিমুভাল অফ ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের গ্রুপ। এই 4টে বিষয়ের মধ্যেই সমস্ত বিক্রিয়াগুলো তোমাদের নির্ভর করছে। এই 4টে তোমরা যদি ভালোভাবে মুখস্থ করো তো কোনো বিক্রিয়াই তোমাদের আটকাবে না। তো এরপরে দেখো মডার্ন কনসেপ্টে চলে আসবো, যেটা খুবই ইম্পর্টেন্ট। তো মডার্ন কনসেপ্টে আমরা সাধারণত ইলেকট্রন দিয়ে আমরা প্রকাশ করে থাকি। তো ফ্রেন্ডস দেখে নেওয়া যাক মডার্ন কনসেপ্টে কী বলা হচ্ছে। অ্যাকর্ডিং টু মডার্ন কনসেপ্ট, লস অফ ইলেকট্রন ইজ কল্ড অক্সিডেশন। লস অফ ইলেকট্রন, এই লাইনটা ফোকাস করবে, লস অফ ইলেকট্রন, এখানে ইলেকট্রনের লস হবে। তো এখানে যেখানেই তোমরা লস অফ ইলেকট্রন দেখতে পাবে সেখানেই, তো ফ্রেন্ডস আমরা বুঝতে পারলাম যে কোনো কিছু থেকে ইলেকট্রন লস হয়ে যাওয়া মানে বা ইলেকট্রন বেড়ে যাওয়া মানে সেখানে কি হচ্ছে, অক্সিডেশন হচ্ছে। লস অফ ইলেকট্রন ইজ কল্ড অক্সিডেশন। এবং দেখো হোয়ারস গেইন অফ ইলেকট্রন ইজ কল্ড রিডাকশন। ঠিক আছে, তো নিচে বিভিন্ন কিছু এক্সাম্পল দেওয়া আছে যেগুলো আমরা দেখে নেব। তো ফ্রেন্ডস যেমন দেখো প্রথমে সোডিয়াম আছে, সোডিয়ামের থেকে যদি আমরা একটা ইলেকট্রন বের করে নিই, কারণ সোডিয়ামের ক্ষেত্রে একটাই ইলেকট্রন থাকে, তো সোডিয়ামের বাইরের কক্ষে যদি আমরা একটা ইলেকট্রন বের করে নিই, তো সেখানে কী হবে, Na+ আয়নে পরিণত হচ্ছে। তারপর জিঙ্ক থেকে যদি দুটো ইলেকট্রন বের করানো হয়, Zn2+, অর্থাৎ ইলেকট্রন বেড়ে যাওয়ার ক্ষেত্রে এখানে সব ক্ষেত্রে দেখো ইলেকট্রন রিমুভ হয়ে যাচ্ছে। ইলেকট্রন রিমুভ হয়ে যাওয়া মানেই তো উপরে পজিটিভ চিহ্ন আসবে, যাকে আমরা ক্যাটায়ন বলে থাকি, অর্থাৎ রিমুভাল অফ ইলেকট্রন। ক্লোরিন থেকে ইলেকট্রন যদি বেড়ে যায় Cl2 থেকে, তো 2Cl2- হচ্ছে। তারপর সালফারের সাথে যদি 2 অণু ইলেকট্রন বার হয়ে যায়, সরি ফ্রেন্ডস, এখানে সোডিয়ামের সঙ্গে ইলেকট্রন যদি বের হয়ে যায়, সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বের হয়ে গেল, তাহলে কি হচ্ছে, ইলেকট্রন বের হয়ে যাওয়া মানে উপরে পজিটিভ হবে। এবং তারপরে দেখো জিঙ্ক থেকে ইলেকট্রন দুটো ইলেকট্রন যদি আমি বের করে নিই, তাহলে Zn2+ হবে এবং উপরে মাইনাস মানে তখনই আসবে যখন ইলেকট্রনের অ্যাড হবে, অ্যাডিশন অফ ইলেকট্রন। দেখো হোয়ারস গেইন অফ ইলেকট্রন ইজ কল্ড রিডাকশন। তার মানে এখানে ইলেকট্রন গেইন করছে 2 অণু ক্লোরিন, তার মানে এখানে কি হচ্ছে, রিডাকশন হচ্ছে, রিডাকশন অফ Cl2। এরপর দেখো সালফার কী করছে, দুটো ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে S2- হচ্ছে। তো ফ্রেন্ডস এই দেখো 2 অণু Cl- হচ্ছে, S2- হচ্ছে, এরকম কেন হচ্ছে, কারণ এখানে তাহলে Cl2- হতে পারতো। ঠিক এগুলো বুঝতে গেলে তোমাদের ইলেকট্রনের সমতা বিধান জানতে হবে, অর্থাৎ ইলেকট্রন ব্যালেন্সিং করা জানতে হবে, বিভিন্ন সমীকরণ, তবে কি তোমরা এগুলো বুঝতে পারবে। তো ফ্রেন্ডস এবার দেখো অক্সিডাইজিং এজেন্ট, যেটা খুবই ইম্পর্টেন্ট। এবং অক্সিডাইজিং এজেন্ট ফ্রেন্ডস বুঝতে তোমাদের একটু লেগে পারে, কিন্তু আমি খুব ভালোভাবে এটা এক্সপ্লেন করছি তোমাদের, সবাই এটা ভালোভাবে বোঝাতে পারে না অক্সিডাইজিং এজেন্ট ব্যাপারটা কী। তো ফ্রেন্ডস এখন আমি যেটা বলছি খুব ভালো করে মন দিয়ে শোনো, অক্সিডাইজিং এজেন্টটা কী। অক্সিডাইজিং এজেন্টকে বাংলা বলা হয় জারক পদার্থ, অর্থাৎ যে পদার্থটি অন্য পদার্থকে জারিত করে তাকে জারক পদার্থ বলা হয়। যেমন মনে করো এখানে আমি নিলাম
সিইউ কিউপ্রাস অক্সাইড, সিইউ নিলাম এবং এই সিইউ এইখানে আছে কার্বন। এই কার্বন কী হলো, কার্বন আর সিইউ এর মধ্যে বিক্রিয়া করার ফলে কি তৈরি হচ্ছে, এখানে দেখো কার্বনের সাথে একটা অক্সিজেন অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তাহলে কোনো কিছুর সাথে যদি অক্সিজেন অ্যাড হয়ে যায় তাহলে সেটাকে আমরা কি বলি, জারণ ঘটেছে। তাহলে সিওটা কি হয়েছে, জারিত হয়েছে। সিও এটাকে জারিত করেছে কে, এটাকে জারিত করেছে কার্বন মনোক্সাইডকে জারিত করেছে সিইও। ঠিক আছে, কার্বন মনোক্সাইডকে জারিত করেছে সিইও। তাহলে এখানে সিইওটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। অর্থাৎ আরও বলছি, অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে সেই পদার্থ মানে যেটা অন্য পদার্থকে জারিত করে, অন্য পদার্থকে জারিত করে। অন্য পদার্থকে জারিত করা মানে হচ্ছে কি, অন্য পদার্থ থেকে ইলেকট্রন নিয়ে নেয়। ধরো কার্বনকে জারিত করলো, তো আমি যদি ইলেকট্রন দিয়ে বোঝাতে চাই, ধরো সিইও কার্বনকে জারিত করলো, তার মানে কার্বনের কাছ থেকে মনে করো ইলেকট্রন নিয়ে নিল, ইলেকট্রন নিজে গ্রহণ করলো, তার মানে কার্বন কী হবে, পজিটিভ আর নেগেটিভ। কোনো কিছু যদি পজিটিভ হয় বা ক্যাটায়ন হয়, আমরা আগেই পড়লাম, তাহলে সেটা কী হবে, অক্সিডেশন হবে সেখানে। আর যদি তার মাথায় যদি নেগেটিভ চিহ্ন আসে তাহলে সেখানে হবে রিডাকশন। ঠিক আছে, অর্থাৎ আবারও বলবো আমি যে কোনো পদার্থ যদি অন্য পদার্থকে জারিত করে তাহলে সেই পদার্থকে আমরা বলবো অক্সিডাইজিং এজেন্ট বা জারক পদার্থ। ফ্রেন্ডস, এটা খুব ভালোভাবে তোমরা মনে রাখবে, এবং যদি এখন যদি তোমরা বুঝতে না পারো তো ভিডিওটা একটু রিভার্স করে দেখে নেবে পিছিয়ে। ঠিক আছে, ঠিক কিছু কিছু এখানে দেখো বিক্রিয়া দেখানো হয়েছে। অক্সিডেশন কার হচ্ছে, এখানে কার্বনের অক্সিডেশন হচ্ছে, কারণ কার্বনের সঙ্গে বিক্রিয়ায় কী হচ্ছে, একটা অক্সিজেন গ্রুপ অ্যাড হয়েছে। এটা যদি তোমরা ওল্ড কনসেপ্ট অনুযায়ী আমি বলছি, অ্যাড হচ্ছে কোনো কিছু, অ্যাডিশন অফ অক্সিজেন মানেই হচ্ছে অক্সিডেশন। এখানে রিডাকশন হচ্ছে কার, সিইও, কারণ এখান থেকে অক্সিজেন গ্রুপ সরে গিয়েছে। তাহলে এখানে অক্সিডাইজিং এজেন্টটা কে হচ্ছে, সিইও, কারণ এটা এই পদার্থকে কী করছে। আবার আগে বলে দিচ্ছি ফ্রেন্ডস, এখান থেকে এখানে হচ্ছে মানে অক্সিজেন গ্রুপ সরে যাচ্ছে, মানে এটা কী হচ্ছে, এটা রিডাকশন হচ্ছে, রিডাকশন হচ্ছে। আর এখান থেকে এখানে হচ্ছে মানে এর অক্সিডেশন হচ্ছে, এর অক্সিডেশন হচ্ছে। তাহলে এই যে কিউপ্রাস অক্সাইড, এই কিউপ্রাস অক্সাইড নিজে কি হচ্ছে, নিজে বিজারিত হচ্ছে আর অপরকে কি করছে, জারিত করছে। আমি এটাই বললাম যে কোনো পদার্থকে অক্সিডাইজিং এজেন্ট বা জারক পদার্থ তখনই বলবো যখন সেই পদার্থটি অপর পদার্থকে জারিত করবে এবং নিজেই বিজারিত হবে। অর্থাৎ আমি ইলেকট্রন দিয়ে যেটা বললাম ঠিক সেইভাবে তোমরা ভিডিওটি ভালো করে দেখে নাও, বুঝতে না পারলে এইটুকু বারবার দেখো, ঠিক বুঝতে পারবে। আর অক্সিডাইজিং এজেন্টের ঠিক বিপরীত হচ্ছে রিডিউসিং এজেন্ট। ঠিক আছে, তো কিছু কিছু অক্সিডাইজিং এজেন্টের নাম দেখে নাও, O2, O3, H2O, KMnO4। এটার নাম হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটার নাম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। ঠিক আছে, K2Cr2O7। তো এরপর দেখো রিডিউসিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট হচ্ছে অক্সিডাইজিং এজেন্টের ঠিক বিপরীত। তো ফ্রেন্ডস, এবার দেখো রিডিউসিং এজেন্ট কী বলা হচ্ছে, এ সাবস্টেন্স হুইচ আন্ডারগোজ অক্সিডেশন ইজ কল্ড রিডিউসিং এজেন্ট। তো রিডিউসিং এজেন্ট আমি যদি উদাহরণটি আবার বোঝাতে চাই, তাহলে এখানে দেখো H2O থেকে শুধু H2 হচ্ছে, অর্থাৎ কী হচ্ছে, H2O থেকে H2 হচ্ছে মানে অক্সিজেনটা সরে যাচ্ছে। রিমুভাল অফ অক্সিজেন মানে কি হচ্ছে, এখানে হচ্ছে রিডাকশন হচ্ছে। আর এখানে দেখো সি আছে, সি থেকে সিও হচ্ছে, তার মানে কি অক্সিজেন গ্রুপ অ্যাড হওয়া মানে অক্সিডেশন হচ্ছে। তাহলে আমি যদি বলি রিডিউসিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট মানে আগের মতো ঠিক যদি বলতে চাই যে কোনো পদার্থ অপর পদার্থকে বিজারিত করছে, তাহলে এখানে বিজারিত কার জন্য হচ্ছে, কার্বনের জন্য হচ্ছে, কার্বনটাকে বিজারিত করছে, তাই এখানে কার্বন হবে রিডিউসিং এজেন্ট। তোমরা যদি বুঝতে না পারো ভিডিওটা আবার রিভার্স করে দেখে নেবে। দেখো অক্সিডেশন হচ্ছে কার্বনের, রিডাকশন হচ্ছে H2O এর, এটা রিডাকশন হচ্ছে, এখানে রিডিউসিং এজেন্ট কী বললাম, কার্বন। ঠিক আছে ফ্রেন্ডস, এবং কিছু কিছু রিডিউসিং এজেন্টের নাম দেখে নাও, H2CO, H2S, SO2, C, SnCl2, এটসেট্রা। তো ফ্রেন্ডস, এরপর হচ্ছে রিডক্স রিয়াকশন। তো রিডক্স রিয়াকশন ব্যাপার দেখো নামের মধ্যেই আছে, রিডক্স রিয়াকশন। ঠিক আছে, তো ফ্রেন্ডস দেখো নামের মধ্যেই উত্তর আছে। কালারটা চেঞ্জ করে দেখাচ্ছি, দেখো এখানে এটুকু আমি বক্স দিয়ে ঘিরে দিলাম, এটুকু একটা বক্স দিয়ে ঘিরে দিলাম। ঠিক আছে,
RED থেকে তোমরা পেয়ে যাবে রিডাকশন, আর OX মানে হচ্ছে অক্সিডেশন। অর্থাৎ কোনো একটা পদার্থের মধ্যে যদি রিডাকশন হয় আবার অক্সিডেশনও হয়, মানে জারণ বিজারণ যদি দুটোই হয় কোনো একটা পদার্থের মধ্যে, তাহলে আমরা বলতে পারি সেই ধরনের বিক্রিয়াকে বলতে পারি রিডক্স রিয়াকশন। তো এটা আমরা কোন পদার্থের ক্ষেত্রে দেখতে পাবো? আমরা জানবো যে লোহাই মরচে পড়ে, লোহার মরচে পড়ে, সেটা কিসের জন্য? সেটা হচ্ছে একটা রিডক্স রিয়াকশন। লোহায় মরচে পড়া হচ্ছে একটা রিডক্স রিয়াকশন। তো ফ্রেন্ডস সেটা মনে রাখবে, লোহায় মরচে পড়া হচ্ছে একটা রিডক্স রিয়াকশন। ঠিক আছে, দেখো এই রিয়াকশন ইন হুইচ বোথ অক্সিডেশন অ্যান্ড রিয়াকশন, অক্সিডেশন হচ্ছে রিয়াকশন হচ্ছে, তার মানেই পাচ্ছি REDOX, রিডক্স, অক্সিডেশন আর রিয়াকশন টেক্স প্লেস সিমুলটেনিয়াসলি ইজ কল্ড রিডক্স রিয়াকশন। মানে যেখানে দুটোই হবে, অক্সিডেশনও হবে এবং রিডাকশনও হবে। তো নিচে একটা এক্সাম্পল দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তো ফ্রেন্ডস এক্সাম্পলটা আমি প্রথমে অক্সিডেশনের ওখানে এক্সাম্পলটা বুঝিয়ে দিয়েছি আমি, তোমরা দেখে নিতে পারো যে কীভাবে এখানে রিডাকশন হচ্ছে, কীভাবে অক্সিডেশন হচ্ছে। ঠিক আগের এক্সাম্পলটি এখানে দেওয়া হয়েছে। এরপর দেখো অক্সিডেশন নাম্বার, অক্সিডেশন নাম্বার মানে হচ্ছে জারণ সংখ্যা। তো ফ্রেন্ডস জারণ সংখ্যা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা জারণ সংখ্যা। জারণ সংখ্যার সাহায্যে বিভিন্ন কিছু নির্ণয় করা যায়। দেখো তোমরা দেখতে পাবে। তো জারণ সংখ্যা জানতে গেলে কয়েকটি জিনিস জানতে হবে, পয়েন্ট। কী করে আমরা নির্ণয় করতে পারি কোনো পদার্থের জারণ সংখ্যা কত, সেটি জারিত হওয়ার প্রবণতা কতটা, সেটা আমরা জারণ সংখ্যার সাহায্যে নির্ণয় করতে পারি। দেখো দ্য চার্জ প্রেজেন্ট অ্যান অ্যাটম ইন এ মলিকুল অর আয়ন ইজ কল্ড অক্সিডেশন নাম্বার, ইট মে বি 0 পজিটিভ অর নেগেটিভ। দেখো এখানে দেওয়া আছে যে জারণ সংখ্যা 0 পজিটিভ নেগেটিভ, কিন্তু আমি বলে দিচ্ছি জারণ সংখ্যা ফ্র্যাকশনও হতে পারে, অর্থাৎ জারণ সংখ্যা +½ বা জারণ সংখ্যা -½ হতে পারে। ঠিক আছে, জারণ সংখ্যা 0 হতে পারে, সেটা পজিটিভ হতে পারে, সেটা নেগেটিভ হতে পারে, আর বিভিন্ন ফ্র্যাকশনের মধ্যেও পড়বে জারণ সংখ্যা। তো দেখো রুলস ফর ডিটারমিনেশন অফ অক্সিডেশন নাম্বার, নিজের রুলসগুলো দেখে নাও যে কীভাবে আমরা জারণ সংখ্যা নির্ণয় করতে পারি, যেটা পরে জারণ সংখ্যা নির্ণয়ের জন্য খুব কাজে লাগবে। দেখো অক্সিডেশন নাম্বার অফ অ্যান অ্যাটম ইন ফ্রি স্টেট ইজ 0। যে কোনো ফ্রি স্টেটের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার কত হয়? 0 হয়। অক্সিডেশন নাম্বার অফ অ্যালকালি মেটাল কোনগুলি? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজাম। এগুলো কত? এগুলো গ্রুপ 1। এগুলো হচ্ছে ফ্রেন্ডস গ্রুপ 1-এর মৌল, যাদের বলা হয় অ্যালকালি মেটাল বা ক্ষারীয় ধাতু। তো এগুলোর কত জারণ সংখ্যা? 1। এরা গ্রুপ 1-এর, এদের জারণ সংখ্যা হচ্ছে +1। ফ্রেন্ডস এখানে প্লাস মাইনাসটা মনে রাখবে, এদের জারণ সংখ্যা হচ্ছে +1। তো এরপর দেখো অক্সিডেশন নাম্বার অফ অ্যালকাইন আর্থ মেটাল, মানে যাকে বাংলা বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তো ক্ষারীয় মৃত্তিকা ধাতুর ক্ষেত্রে কী কী হচ্ছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম ইন এ মলিকুল ইজ অলওয়েজ +2, মানে এটা গ্রুপ 2-এর মধ্যে পড়ছে। তোমরা যদি পর্যায় সারণীর গ্রুপ 2-এর মধ্যে দেখতে পারো, তো সেখানে এই মৌলগুলো পড়বে। তো ফ্রেন্ডস আমি প্রথমে বলে দিই, পর্যায় সারণী হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, তোমাদের সম্পূর্ণ পর্যায় সারণী মনে রাখা খুবই দরকার কেমিস্ট্রি জানতে হলে। এরপর দেখো অক্সিডেশন নাম্বার অফ হাইড্রোজেন। তো হাইড্রোজেন আমরা জানি দুষ্টু মৌল বলে থাকি হাইড্রোজেনের ক্ষেত্রে। তো এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার +1ও হতে পারে, আবার -1ও হতে পারে। +1 হাইড্রোজেন আয়ন, -1 হাইড্রোজেন আয়নও হতে পারে, কারণ হাইড্রোজেন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম আচরণ করে। এরপর দেখো যেমন হাইড্রোজেন +- কখন হয়? যখন আমরা যদি নিই HCl, ঠিক আছে, তো এটাকে ভাঙলে আমরা কি পাই? H+ পাই, Cl- পাই, Cl-। কিন্তু আবার যদি আমরা NaOH নিই, তাহলে এখানে দেখো Na+ পাবো আর OH- পাবো। তাই এক্ষেত্রে কী হচ্ছে? এক্ষেত্রে দেখো এখানে মাইনাস রূপে কাজ করলো, কিন্তু HCl ক্ষেত্রে হাইড্রোজেন পজিটিভ হচ্ছে। ঠিক এই কারণে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার এরকম অনেক কারণের ক্ষেত্রেই +1ও হয়, আবার -1ও হয়। তো এরপর দেখো অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন, অক্সিজেনের ক্ষেত্রে কত হচ্ছে? অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে, তো ফ্রেন্ডস দেখো -2 হচ্ছে অক্সাইডের জন্য, আর পার অক্সাইডের জন্য হচ্ছে -1, আর -½ হচ্ছে সুপার অক্সাইডের জন্য। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা সবসময় বেশিরভাগ ক্ষেত্রেই অক্সাইডটাই ব্যবহার করি, অর্থাৎ -2টাই সবথেকে বেশি ব্যবহৃত হয়। কিন্তু সুপার পার অক্সাইডের ক্ষেত্রে এগুলো তোমরা ক্লাস 12-এর বইয়ে পাবে, 11-12-এর বইয়ে পাবে। সুপার পার অক্সাইড এখানে -1 ধরা হয়।
জারণ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে -2 ব্যবহার করে থাকি সাধারণত। তো এরপর দেখো সাম অফ অক্সিডেশন নাম্বার অফ অ্যাটমস ইন এ মলিকুল ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ কোনো একটা মলিকুল বা কোনো একটা অণুর মধ্যে টোটাল যে জারণ সংখ্যা অক্সিডেশন নাম্বার সেটা শুধু শূন্য হবে, টোটাল অক্সিডেশন নাম্বারটা, এবং আমরা শূন্য করেই সবগুলো বের করব। তারপর দেখো সাম অফ অক্সিডেশন নাম্বার অফ অ্যাটমস ইন এ আয়ন ইজ ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ চার্জ উইথ সাইন, এবং এটা সাইনের উপর নির্ভর করবে, চার্জের যে সাইনটা, অর্থাৎ যে অক্সিডেশন নাম্বারটা এখানে বলা হচ্ছে অক্সিডেশন নাম্বারটা কোনো একটা পদার্থের যে চার্জ সেই মাঝারি আয়নের চার্জটা, অর্থাৎ Na+, এখানে প্লাস আয়নের চার্জ, ঠিক আছে, এখানে ধর 1+ আছে তার জন্য এখানে +1 এরকম করে নির্ভর করা হয়, ধরা হয়। তো এরপরে দেখো অক্সিডেশন নাম্বার অফ KMnO4। তো ফ্রেন্ডস আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি যে কীভাবে অক্সিডেশন নাম্বার নির্ণয় করবে। তো আমরা প্রথমেই KMnO4 এর অক্সিডেশন নাম্বার আমরা নির্ণয় করব। তো ফ্রেন্ডস প্রথমেই বলে রাখি অক্সিডেশন নির্ণয় নাম্বার করতে গেলে যেইটার আমাদের অক্সিডেশন নাম্বার নির্ণয় করতে হবে সেটাকে x ধরতে হবে। তো এখানে আমাদের বলা হচ্ছে যে Mn এর অক্সিডেশন নাম্বার নির্ণয় করো। তো সুতরাং আমরা এখানে Mnটাকে x ধরে নেব, Mn = x। আর আমরা আগের রুলে কি পড়লাম যে টোটাল কোনো একটা মলিকুলের সম্পূর্ণ অক্সিডেশন নাম্বার 0 হয়ে যায়, মানে সবগুলো যোগফল, ঠিক আছে। অর্থাৎ টোটাল যে KMnO4 এই টোটাল যে অণুর অক্সিডেশন নাম্বার সেগুলো সবগুলো যোগ করলে আমরা কত পাবো? 0 পাবো। তো আমি তোমাদের একটা বের করে সলিউশন করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো প্রথমে আমাদের জানতে হবে কে। দেখো সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এগুলো সব ক্ষেত্রে কত হচ্ছে? +1 হচ্ছে। সুতরাং কে জারণ সংখ্যা কত? +1 লিখে নিলাম, আবার যোগ দিলাম। Mnটাকে আমাকে বার করতে হবে, এটাকে আমরা x ধরে নেব, ঠিক আছে, বার করব। অক্সিজেনের কত হয়? -2, কিন্তু অক্সিজেন কটা আছে এখানে? অক্সিজেন 4টে আছে, গুণ 4 এত সমান কত হবে? 0, যেহেতু সবগুলোর একটা অটোমের যোগফল 0 সমান হবে, আমরা আগের নিয়মের রুলে পড়েছি। তো এইভাবে যদি এটাকে আমরা সমাধান করি দেখো কত হবে? 1 যোগ x -8, তাই তো, -8 থেকে 1 বিয়োগ করলে -7, অর্থাৎ x - 7 সমান 0, অর্থাৎ x সমান কত হয়ে যাবে? +7, অর্থাৎ এখানে লিখে দিচ্ছি আমি x সমান +7, ঠিক আছে। তো এইভাবে আমরা নির্ণয় করে থাকি। দেখো x সমান +7। তো ফ্রেন্ডস পরে দেখো দেওয়া আছে CR এর নির্ণয় করতে হবে, K2Cr2O7। তো প্রথমে বলে দিচ্ছি, দেখো CR সমান x ধরে নিলাম, CR মানে আমরা x ধরে নিলাম। কে দুটো আছে, কে এর মানে কত পেলাম আমরা? 1 পেয়েছি আমরা আগেই, যেহেতু পটাশিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম সব 1, কে দুটো আছে, সুতরাং কে 1 গুণ 2 গুণ CR2 কটা আছে? CR2 আমি x ধরেছি, কিন্তু CR2 দুটো আছে, তাই CR2 গুণ 2 করতে হবে, যোগ এখানে অক্সিজেন কত আছে? অক্সিজেন হচ্ছে -2, অক্সিজেন, আর আমরা অক্সিজেন জানি -2, তো -2 করা অক্সিজেন কটা আছে? 7টি আছে পটাশিয়াম ডাইক্রোমেটে, তো অক্সিজেনের 7টি গুণ করে দিলাম, এত সমান 0 হয়ে যাবে, ঠিক আছে। তারপর তোমরা এই সমীকরণের সমাধান করবে, যেটা পাবে x সমান +6। তো x সমান +6ই হচ্ছে ক্রোমিয়ামের জারণ সংখ্যা, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো তোমরা কী করে নির্ণয় করতে হয়। তো পরের উদাহরণগুলি তোমরা দেখে নেবে। এবং ফ্রেন্ডস বলে রাখি, তোমাদের বুঝতে কোনো রকমের সমস্যা হলে ভিডিও নিচে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। কোনো রকমের সমস্যা যে কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই জানাবে, আমি তোমাদের অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব। তো ফ্রেন্ডস অক্সিডেশন নাম্বার পরে দেখে নেবে। এরপর দেওয়া হচ্ছে ক্যাটায়ন আর অ্যানায়ন। তো ক্যাটায়ন আমরা এই নিয়ে আগেও আলোচনা করেছি যে ক্যাটায়ন কীভাবে তৈরি হয় এবং অ্যানায়ন কীভাবে তৈরি হয়। তো ক্যাটায়ন হচ্ছে কোনো কিছু থেকে ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানেই ক্যাটায়ন। যেমন এখানে সোডিয়াম গ্যাস থেকে যদি ইলেকট্রন বের হয়ে যায়, Na+ হচ্ছে গ্যাসীয়, এটাও হচ্ছে ক্যাটায়ন। ম্যাগনেসিয়াম গ্যাস থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায় সেটাও হচ্ছে একটা ক্যাটায়ন, ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে ক্যাটায়ন। তো এরপর দেখো অ্যানায়ন আর ফর্মড বাই গেইন অফ ইলেকট্রন। আর অ্যানায়ন কী করে ফর্মড হচ্ছে? ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন ফর্মড হচ্ছে। যেমন ক্লোরিন গ্যাসের সঙ্গে একটা ইলেকট্রন যদি অ্যাড করি, Cl- হয়ে গ্যাসীয়, এটা হচ্ছে একটা অ্যানায়ন, ঠিক আছে। তো এইভাবে অ্যানায়ন গেইন করা মানেই সেখানে হবে অ্যানায়ন। এবার দেখো টাইপস অফ রিয়াকশন, বিভিন্ন ধরনের রিয়াকশন আছে,
তোমাদের এখানে সব রিয়াকশন দেওয়া নেই, এখানে এছাড়াও অনেক রিয়াকশন আছে, তো কয়েকটি রিয়াকশন দেওয়া আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নিই ডিকম্পোজিশন রিয়াকশন। তো ডিকম্পোজিশন রিয়াকশনটা কি? ডিকম্পোজিশন রিয়াকশন মানে হচ্ছে একটা মূল অণু যদি ভেঙে যায় বিভিন্নভাবে, দেখো এখানে একটা অণু দুটো পার্টে ভেঙে গেছে, ঠিক আছে, পরেরটাও দেখো দুটো পার্টে ভেঙে গেছে একটা অণু। তো এই যেভাবে ভেঙে যাচ্ছে, এই ভেঙে যে রিয়াকশন হচ্ছে মানে হিট প্রয়োগের ফলে, এমনি এমনি তো ভেঙে যাবে না, সেটাকে হয়তো হিট প্রয়োগ করতে হবে, অথবা সেটাকে কারেন্টের ঝটকা দিতে হবে এরকম করে, বা সূর্যের রশ্মি দিয়ে সেটাকে ভাঙতে হবে, এরকম করে বিভিন্নভাবে ভেঙে দেওয়ার ঘটনাই হচ্ছে ডিকম্পোজিশন রিয়াকশন। দেখো ইন দিস রিয়াকশন কম্পাউন্ড এইদার অফ ইটস ওন অর আপন হিটিং ডিকম্পোজ। হিটিংয়ের ফলে এখানে কী করা হচ্ছে? ডিকম্পোজ করা হচ্ছে টু গিভ টু অর মোর কম্পোনেন্টস আউট অফ হুইচ অ্যাট লিস্ট ওয়ান ইজ ইন দ্য এলিমেন্ট অফ স্টেট। ঠিক আছে, তো মানে এখানে তোমরা শুধু মনে রাখবে, মেন কথা হচ্ছে যে একটা মূল অণু সেটা বিভিন্নভাবে ভেঙে যাচ্ছে, এই যে ভেঙে যাওয়ার ঘটনা ভাবে যে বিক্রিয়াগুলো হচ্ছে, এই বিক্রিয়াগুলোকে আমরা বলে থাকি ডিকম্পোজিশন রিয়াকশন। তো এখানে কি হচ্ছে দেখো, দুই অণু NH, সলিড দুই অণু NHকে আমরা হিট প্রয়োগ করলাম, এবং হিট প্রয়োগ করার ফলে দুই অণু কী হচ্ছে, সলিড সোডিয়াম পাওয়া যাচ্ছে আর একটা হাইড্রোজেন গ্যাস পাওয়া যাচ্ছে। ঠিক আছে, ঠিক অনুরূপভাবে পরে দেখো দুই অণু জলকে আমরা হিট দিলাম, হিট প্রয়োগের ফলে কি হচ্ছে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে আর একটা হচ্ছে অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। এটা হচ্ছে ডিকম্পোজিশন রিয়াকশন। এরপরে আমরা জানবো কম্বিনেশন রিয়াকশন। তো কম্বিনেশন রিয়াকশন হচ্ছে ডিকম্পোজিশন রিয়াকশনের ঠিক উল্টো। আগেরটা কি হচ্ছে, একটা মূল থেকে ভেঙে যাচ্ছে, দুটোতে ভেঙে যাচ্ছে, কিন্তু এখানে দুটো বা তার বেশি কি হচ্ছে, বিক্রিয়ার ফলে যুক্ত হয়ে একটা মেন তৈরি করছে, মানে একটা অণু তৈরি করছে, দুটো বা তার বেশি যুক্ত হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কম্বিনেশন রিয়াকশন, মানে কম্বিনেশন হচ্ছে, একটা কম্বাইন করছে। দেখো ইন কম্বিনেশন রিয়াকশন কম্পাউন্ডস আর ফর্মড অ্যাজ এ result of the chemical combination of two or more elements. এখানে দুটো আর তার বেশি এলিমেন্ট একটা কী করছে, রেজাল্ট হচ্ছে, কম্পাউন্ড আর ফর্মড অ্যাজ এ রেজাল্ট, একটা যৌগ তৈরি করছে ফলস্বরূপ। তো এখানে দেখো হাইড্রোজেন গ্যাসের সঙ্গে হাফ অণু অক্সিজেন গ্যাস মিলে জল তৈরি হচ্ছে। তো ফ্রেন্ডস, তোমরা যদি এই যে বিক্রিয়া কীভাবে হচ্ছে, এখানে হাফ অণু অক্সিজেন কেন নেওয়া হলো, এগুলো যদি বুঝতে যাও তো তোমাদের ইলেকট্রন ব্যালেন্সিং শিখতে হবে, একটা সমীকরণে কীভাবে ইলেকট্রন ব্যালেন্সিং করায় সেগুলো তোমাদের শিখতে হবে, তবে কি তোমরা এগুলো বুঝতে পারবে। অথবা তোমরা এই সমীকরণটাকে এভাবে লিখতে পারো যে 2H2 + O2 = 2H2O। ঠিক আছে, 2H2O, এই সমীকরণটাকেই এভাবে লেখা যায়। তো এগুলো জানতে গেলে তোমাদের ইলেকট্রন ব্যালেন্সিং শেখার দরকার আছে। তো এরপর দেখো ঠিক একইভাবে কম্বিনেশন রিয়াকশন পরে দেওয়া আছে, যেমন কার্বনের সাথে অক্সাইড মিলে ডাইঅক্সাইড মিলে কী তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড। এছাড়া 3 অণু ম্যাগনেসিয়ামের সাথে এক অণু নাইট্রোজেনের বিক্রিয়ায় কী তৈরি হচ্ছে, Mg3N2। তো ফ্রেন্ডস, এগুলো তোমরা দেখে নেবে। তো এরপর হচ্ছে ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। ডিসপ্লেসমেন্ট রিয়াকশনটা কি দেখো, ইন দিস রিয়াকশন অ্যান অ্যাটম বা আয়ন প্রেজেন্ট ইন কম্পাউন্ড গেটস রিপ্লেসড বাই অ্যান অ্যাটম আয়ন অফ অ্যানাদার এলিমেন্ট। ঠিক আছে, তো এখানে মেনলি কী বলা হচ্ছে, দেখো এখানে ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে একে অপরের স্থান পরিবর্তন করে নেওয়া। তো আমি প্রথমকার তোমাদের বিক্রিয়াটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে ডিসপ্লেসমেন্ট রিয়াকশন কি। ডিসপ্লেসমেন্ট রিয়াকশন আর এই সাবস্টিটিউশন রিয়াকশন অনেকটা প্রায় একই ধরনের। তো ডিসপ্লেসমেন্ট রিয়াকশনটা কীভাবে হচ্ছে আমি একটু বলে দিচ্ছি তোমাদের। ধর প্রথমকার উদাহরণে কী দেওয়া আছে, FeSO4। FeSO4কে আমরা এভাবে লিখতে পারি Fe+, আমি তোমাদের সহজে বুঝিয়ে দিতে চেষ্টা করছি, আর SO4- বা SO4- আমি সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, এভাবে লিখলাম। আর এখানে Zn সলিড থাকলো, Zn সলিড। এক মিনিট। তো ফ্রেন্ডস, এখানে Fe+ হলো, তারপর মনে করো SO4- হলো, আর এখানে Zn কি আছে, সলিড আছে, তো Zn+ হয় সবসময়। তো এই Zn+-এর সঙ্গে SO4- হয়ে একটা এলিমেন্ট তৈরি করলো, অণু তৈরি করলো, যেটার নাম হচ্ছে ZnSO4। আর পড়ে থাকছে কত, Fe পাশে পড়ে থাকলো গ্যাস সলিড আকারে ফেরাসটা। তো প্লাস- হয়ে এভাবে হচ্ছে। ঠিক পরেরটাও দেখো একইভাবে MgO+ 2 অণু সোডিয়াম, তার মানে Mg+ হবে, O- হবে। ঠিক আছে, Mg+, O-।
তো এখানে এই সোডিয়ামের সাথে কী হচ্ছে, 2 অণু সোডিয়ামের সাথে অক্সিজেন যুক্ত হয়ে যাচ্ছে। দেখো 2 অণু সোডিয়ামের সাথে অক্সিজেন যুক্ত হয়ে এখানে তৈরি হচ্ছে NO2O, আর ম্যাগনেসিয়ামটা এখানে পড়ে থাকছে, মানে একে অপরকে রিপ্লেস করে দেওয়া, ডিসপ্লেসমেন্ট করে দেওয়া, মানে স্থানটা যে পরিবর্তন হয়ে যাচ্ছে, এই ধরনের স্থান পরিবর্তনকেই বলা হয় ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। তো এগুলো আয়ন দিয়ে হলে তোমরা বুঝতে পারবে, বেশিরভাগ মেনলি এগুলো আমি যেগুলো তোমাদের বোঝালাম আয়ন দিয়ে, Fe+SO4-, ঠিক আছে, মানে আয়ন একটা অ্যাটম হতে পারে অথবা আয়ন হতে পারে প্রেজেন্ট ইন কম্পাউন্ড, যেটা কম্পাউন্ডে প্রেজেন্ট থাকে। তো এরপর দেখো, এরপর হচ্ছে ডিসপ্রপোর্শন রিয়াকশন। ডিসপ্রপোর্শন রিয়াকশনটা হচ্ছে ফ্রেন্ডস তোমাদের ঠিকভাবে এই এক একটা বিক্রিয়ায় এক একটা পাতা নিয়ে খুব সংক্ষেপে এগুলো ওখানে দেওয়া আছে। তো ডিসপ্রপোর্শন রিয়াকশনটা আমি দেখিয়ে দিচ্ছি নিজের বিক্রিয়াটা কীভাবে ঘটছে। এখানে দেখো Cl2 আছে, 2NaOH আছে, ঠিক আছে। তো এখানে দেখো 2 অণু NaOH, মানে 2 অণু সোডিয়াম আছে, 2 অণু অক্সাইড আছে এভাবে, আর 2 অণু Cl2 আছে। তো এখানে কি হচ্ছে, প্রথমে হচ্ছে NaCl, মানে এই যে Na ছিল, Naটা প্রথমেই আমাদের দেখো বাদ চলে গেল, 2 অণু NaCl, 2 অণু NaCl আমরা এখান থেকে প্রথমেই পেয়ে গেলাম, এখানে চলে আসলো। তাহলে এখানে কি পড়ে থাকছে, একটা ক্লোরাইড পড়ে থাকছে, আর এখানে 2 অণু NaCl চলে এসছে, মানে এখন কি আছে, 2 অণু OH আছে। দেখো NaCl পড়ে গেল, 2 অণু NaCl পড়ে গেল, এখানে কটা পেয়ে গেল, একটা NaCl গেল, তাহলে পড়ে থাকছে আর একটা Na পড়ে থাকছে, 2 অণুর মধ্যে একটা NaCl এখানে আর একটা Na পড়ে থাকছে, সেই একটা Na নিলাম, আর পরে এখান থেকে দেখো একটা অক্সিজেন এসেছে, 2 অণুর মধ্যে একটা অক্সিজেন এসেছে, একটা অক্সিজেন আর এই Na এই Cl, ঠিক আছে। তারপরের কম্পাউন্ড এখানে তৈরি করছে NaOCl, এবং তারপরে কি পড়ে থাকছে, এর শেষে একবারে পড়ে থাকছে, সেটা শেষে প্লাস দিয়ে লেখা আছে। দেখো এই একটা H পড়ে আছে, এই একটা H, এই একটা H, আর এই একটা O, তাহলে দুটো H পড়ে থাকছে, একটা O পড়ে থাকছে, সমান H2O, ঠিক আছে। তো ফ্রেন্ডস এটা অনেকটা বড় রিয়াকশন। তো তোমরা ডিসপ্রপোর্শন রিয়াকশনটা যদি ভালো করে বুঝতে চাও, তাহলে তোমরা ক্লাস 12-এর যে কেমিস্ট্রি বই আছে, তো সেখান থেকে ভালোভাবে ডিটেলসে দেখে নিতে পারো, অথবা ইউটিউবে সার্চ করে নিতে পারো ডিসপ্রপোর্শন রিয়াকশন। তো এরপরে দেখো সাবস্টিটিউশন রিয়াকশন। তো ফ্রেন্ডস আগে বললাম সাবস্টিটিউশন রিয়াকশনটা হচ্ছে একবারে ডিসপ্লেসমেন্টের মতো অনেকটা একই। দেখো ইন দিস রিয়াকশন ওয়ান আর মোর অ্যাটম অর গ্রুপস প্রেজেন্ট ইন অর্গানিক মলিকুল get substituted or replaced by is suitable atom or groups, ঠিক আছে। শুধু এখানে অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে হচ্ছে, অর্গানিক মলিকুলের ক্ষেত্রে দেখো এখানে সাবস্টিটিউট করছে বা রিপ্লেসড করছে, ঠিক রিপ্লেসড এর মতোই তোমরা দেখো দেখে নিতে পারো। ইথাইল অ্যালকোহলের সাথে KOH এর বিক্রিয়া করলাম, যে বিক্রিয়ার ফলে কি তৈরি হচ্ছে, ইথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে ইথাইল অ্যালকোহল তৈরি হচ্ছে। এই যে OH গ্রুপটা এর সাথে অ্যাড হয়ে যাচ্ছে, আর KCl হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। KCl হয়ে একটা বাইরে বেরিয়ে যাচ্ছে, আর OH গ্রুপটা এখানে অ্যাড হয়ে যাচ্ছে। ফ্রেন্ডস মনে রাখবে, কোনো কিছুর সাথে OH গ্রুপ অ্যাড হওয়া মানেই সেটা হচ্ছে OH মানেই হচ্ছে এটা নল, যেমন মিথানল, ইথানল, প্রোপানল এরকম, ঠিক আছে। C2H5 মানে হচ্ছে OH মানে ইথানল অ্যালকোহল, OH গ্রুপটাকেই বলা হয় অ্যালকোহল গ্রুপ। তো ফ্রেন্ডস এরপর দেখো নিউট্রালাইজেশন রিয়াকশনটা কি, অর্থাৎ বিক্রিয়াটাকে নিউট্রাল বিক্রিয়া। এটা হচ্ছে দেখো নিউট্রালাইজেশন বিক্রিয়া এটাই বলে যে অ্যাসিড আর ক্ষার, ঠিক আছে, মানে অ্যাসিড প্লাস বেস, মানে অ্যাসিড আর ক্ষার মিলে তৈরি হবে লবণ জল তৈরি করবে। অ্যাসিড আর ক্ষার মিশিয়ে দিলে লবণ জল যদি উৎপন্ন হয়, তাহলে সেই ধরনের বিক্রিয়াকে আমরা বলে থাকবো নিউট্রালাইজেশন রিয়াকশন। যেমন HCl একটা হচ্ছে অ্যাসিড, আমরা জানি HCl অ্যাসিডের সাথে NOH একটা ক্ষার, তীব্র ক্ষার, HCl একটা তীব্র অ্যাসিড, এদেরও বিক্রিয়া করে যদি NaCl আর H2O তৈরি করছে, ঠিক আছে। NaCl একটা লবণ, সাধারণ লবণ, আর H2O তৈরি করছে, লবণ আর জল তৈরি করলো, এই ধরনের বিক্রিয়াগুলো হলো নিউট্রালাইজেশন রিয়াকশন। তো এরও উদাহরণ ব্যাপক আছে। তো এটা হচ্ছে নিউট্রালাইজেশন রিয়াকশন, অর্থাৎ অ্যাসিড প্লাস ক্ষার সমান লবণ আর জল উৎপন্ন করবে, এই ধরনের বিক্রিয়াকে বলা হয় নিউট্রালাইজেশন রিয়াকশন। তো এরপর দেখো
রিভার্সিবল রিয়াকশন মানে যে ধরনের বিক্রিয়া দ্বিমুখী হবে, মানে এই দিকেও হবে আবার এই দিকেও হবে, ঠিক আছে, মানে রিভার্স করতে পারবে, আবার আগের অবস্থায় ফিরে আসতে পারবে। যেমন এখানে যদি নাইট্রোজেন আর 3 অণু হাইড্রোজেন মিলে যদি 2 অণু অ্যামোনিয়া তৈরি হয়, আবার 2 অণু অ্যামোনিয়া ভেঙে আমরা 3 অণু হাইড্রোজেন গ্যাস আর 2 অণু নাইট্রোজেন গ্যাস পেতে পারি। তো এই ধরনের বিক্রিয়া হচ্ছে রিভার্সিবল রিয়াকশন, এই ধরনের বিক্রিয়াকে বলা হয়। আর রিভার্সিবল হচ্ছে যেই ধরনের বিক্রিয়া হচ্ছে একমুখী, এই ধরনের রিভার্সিবল মানে হচ্ছে একমুখী বিক্রিয়া। মানে এই ধরো ক্যালসিয়াম কার্বনেট, এটাকে হিট দেওয়ার ফলে আমরা ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড পেলাম, কিন্তু এই দুটো থেকে আমরা আগেরটা পেতে পারি না, এই দুটো থেকে আগেরটা পেতে পারি না। তো এই যে একমুখী বিক্রিয়া হচ্ছে, এই একমুখী বিক্রিয়াকে বলা হয় ইরিভার্সিবল প্রসেস। দেখো কি বলছে, অনলি ওয়ান ডাইরেকশন, ঠিক আছে। আর এই রিয়াকশন তো ফ্রেন্ডস এটা হচ্ছে একমুখী, এটা দ্বিমুখী। তো ফ্রেন্ডস এখানেই শেষ হয়ে যাচ্ছে অক্সিডেশন রিডাকশন, খুবই সংক্ষেপে দেওয়া আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ধন্যবাদ।